আমরা আসলে বলি আর কি যে প্রথম আলো ডেইলি স্টার কেন আমাদেরকে কভারেজ দেয় না। তো ডেফিনেটলি প্রথম আলো ডেইলি স্টারের একটা নিজস্ব এজেন্ডা রয়েছে, তারা তাদের পলিসি রয়েছে, তাদের নীতিমালা রয়েছে, তারা তো তাদের নীতিমালার বাইরে যাবে না। তাদের যদি পলিসিতে নীতিমালায় থাকে যে তারা ইসলামপন্থীদেরকে এর চেয়ে বেশি কভারেজ দিবে না, বরং তারা সেকুলার রাজনীতিকে বেশি কভারেজ দিবে, বা হচ্ছে তারা আমরা যদি বলি ইসলামপন্থীদের বিরুদ্ধবাদী যারা রয়েছে তাদেরকে বেশি কভারেজ দিবে, সরকারি ক্ষমতা যারা থাকে তাদেরকে দিবে, অথবা কখনো দেখা যায় ক্ষমতার বাইরে গিয়েও তারা বামপন্থী ভয়েসকে তারা বেশি কভারেজ দেয়। তো এটা যদি তাদের পলিসি হয়ে থাকে, খুব স্বাভাবিকভাবেই তারা তো আমাদেরকে কভারেজটা দিবে না, এবং আমরা দেখেছি দেয়ও না। প্রথম আলো ডেইলি স্টার জুলাই বিপ্লবে ইসলামপন্থীদের ভয়েসটা বা যেই কন্ট্রিবিউশন ছিল আমাদেরকে ওই পরিমাণ মিডিয়া কভারেজ আমাদেরকে দেয় না, বা আমাদেরকে হাইড করে রাখার চেষ্টা করে, এবং বরং তারা অন্যান্যদেরকে ভালোভাবে সামনে তুলে আনার চেষ্টা করে। যদিও হ্যাঁ, আবু সাইদকে কভারেজ দিয়েছে, আমরা দেখেছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা তাদের মধ্য থেকে আবু সাইদ, শান্তর কথা যদি আমরা বলি, তারা কভারেজ পেয়েছে, মুগ্ধ, সাইদ, তারপরে হচ্ছে ওয়াসিম যারা রয়েছে। আমি বলবো যে কিছুটা কভারেজ যখন রাষ্ট্রীয় হিরো বনে যায় তখন আসলে কভারেজ দিতে বাধ্য হয়। এর বাইরে আসলে যতটা তারা চেষ্টা করে ইসলামপন্থীদেরকে কভারেজটা কম দিতে। এখন আমাদের এখানে অনেকগুলো কর্তব্য রয়েছে, আমি বলবো যে আমাদের করণীয় ছিল, আমরা করতে পারিনি, এবং আমাদের কর্তব্য আছে, সামনে এখনও সময় আছে, আমরা করতে চাইলে আমাদের করা উচিত। সেটি হচ্ছে ইসলামপন্থীদের আসলে কেন আমাদের একটা প্রথম আলো ডেইলি স্টারের মতো মিডিয়া নাই, বা এইরকম পর্যায়ে আমরা কেন নিজেদেরকে নিতে পারিনি, কেন আমরা প্রথম আলোকে ডিল করার জন্য আমাদের বিকল্প মিডিয়া তৈরি করতে পারিনি। আমরা কেন বলি যে প্রথম আলো আমাদেরকে কভারেজ দেয় না, ফাইন, প্রথম আলো দিবেন আমাদেরকে, বাট আমাদের কেন প্রথম আলোর মতো একটা ভয়েস নাই যেখানে আমরা যে ইসলামপন্থীদের ভয়েসটা যে পোর্ট্রে করবে, তুলে ধরবে, বা ইসলামপন্থীদের ভয়েসটাকে যে সবার সামনে তুলে আনবে, এরকম একটা মিডিয়া কেন আমাদের নাই? এটা আমাদের বড়, আমি বলবো যে আমরা এইখানটায় মারাত্মকভাবে ফেল করেছি। আমাদের একটা ডেইলি স্টার প্রথম আলোর মতো ভয়েস থাকা দরকার ছিল, মিডিয়া থাকা দরকার ছিল, এই জায়গায় আমরা ফেল করেছি। আমাদের বেশ কিছু মিডিয়া আমাদের রয়েছে ইসলামপন্থীদের কথা বলে, আমি যদি আমার দেশের কথা বলি, আমার দেশ ইসলামপন্থীদের কথা বলে, নয়া দিগন্ত রয়েছে, দিগন্ত টেলিভিশন রয়েছে, বা আমরা কিছু মিডিয়া তৈরি করার চেষ্টাও করেছি। ইতিমধ্যে তো দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেছে, ইসলাম টেলিভিশন বন্ধ হয়ে গেছে, আমার দেশ চালু হয়েছে 5 আগস্টের পরে, জাস্ট কিছুদিন আগে। তো সব মিলিয়ে আমরা ডেইলি স্টার, প্রথম আলোকে যদি দেখি যে 2013 সালের হেফাজতের আন্দোলনকে তারা কীভাবে কভার করেছে, তারপর হচ্ছে আমরা যদি দেখি তারা গণজাগরণ মঞ্চকে, তথাকথিত গণজাগরণ মঞ্চকে কীভাবে কভার করেছে, এবং এই হাসিনাকে ফেসিস্ট হতে কীভাবে তারা সহযোগিতা করেছে, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখবো যে তাদের মানে শক্তিটা আসলে কোন জায়গায়, এবং একটা দানবীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের আসলে কী ধরনের ভূমিকা ছিল। কিন্তু এখন দেখেন এরাই এসে কিন্তু আবার নতুন একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে নতুনভাবে। তাদের ওই যে 13 সালের যে হেফাজতের আন্দোলনকে যেভাবে তারা হাইলাইট করেছে, সেটা হচ্ছে যে ইসলামপন্থীরাই এখানে গিয়েছে মরার জন্য, দোষটা তাদেরই, যে ভিকটিম ব্লেমিং যেটাকে বলি, এটা কিন্তু তারা করে এসছে। এবং এখন এসে যে গুম খুন যা কিছুই হয়েছে, এটা কিন্তু জঙ্গি সাজানো নাটক যতগুলো হয়েছে, এর পিছনে সরাসরি প্রথম আলো ডেইলি স্টার জড়িত ছিল, এবং এটা একবারে প্রকাশ্যে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা এখন মানে প্রথম আলো ডেইলি স্টারকে শুধু নেগেটিভ বিষয় বলেই যাচ্ছি, কিন্তু এর বিপরীতে কোনো কিছু দাঁড় করাতে পারিনি আসলে। এটা খুবই সত্য কথা যে আমরা আসলে প্রথম আলো ডেইলি স্টারকে জানি যে তারা আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে কাজ করছে, এবং দীর্ঘ সময় ধরে তারা যেভাবে আন্দোলনগুলোকে মিডিয়ায় তুলে এনেছে, মানে আমি বলবো যে সত্যকে সত্য না বলে মিথ্যাকে সত্য বানিয়ে যেইভাবে তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে কাজ করেছে, তো সেই জায়গায় প্রথম আলো ডেইলি স্টার, আমি বলবো তাদের পলিসি যদি এরকম থেকে থাকে, তারা তাদের কাজে, তাদের পলিসির জায়গাতে তারা সফল হয়েছে। কিন্তু আমরা আসলে কেন আমাদের এগুলো আসলে খুব, আমি বলবো যে অনেক বড় প্রশ্ন। আমরা সবাই আসলে ফিল করছি যে আমাদের আসলে অল্টারনেটিভস থাকা দরকার ছিল, আমাদের বিকল্প কিছু থাকা দরকার ছিল। এই বিকল্পটি কেন আমরা তৈরি করতে পারিনি, এটা বড় প্রশ্ন। আমি চাইবো যে ইসলামপন্থী যারা রাজনীতি করছি, আমরা যারা ইসলামপন্থীদের পক্ষে কথা বলি, বা আমরা যারা ইসলামপন্থাকে রিপ্রেজেন্ট করি, আমাদের আসলে এই বিষয় নিয়ে ভাবা, আমি বিশ্বাস করি সবাই ভাবছে সমাধানটা আসলে কোথায়, আমরা কিভাবে আসলে এই জায়গায় নিজেদের বিকল্প তৈরি করব, সেটি নিয়ে আসলে আমাদের চিন্তা করা দরকার। এবং সেই জায়গায় আমি বলবো আমাদের চিন্তা করার জন্য আমাদের এরকম একটা অল্টারনেটিভ মিডিয়া তৈরি করার জন্য আমাদের যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাবিলিটি দরকার, আমাদের যে পরিমাণ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দরকার, আমাদের যে পরিমাণ কালচারাল অ্যাবিলিটি দরকার, আমাদের যে পরিমাণ আমি বলবো যে লিটারারি অ্যাবিলিটি দরকার, যেই স্কিলস আমাদের থাকা দরকার, সেই আলোকে যদি আমরা নিজেদেরকে গড়তে পারি, তৈরি করতে পারি এবং সক্ষমতা বাড়াতে পারি, আমার মনে হয় অল্টারনেটিভ মিডিয়া ক্রিয়েট করা সম্ভব। এবং সেই জায়গায় আমাদের কথাগুলো, এখানে আরেকটা বিষয় আছে, যেমন বলা হয়ে থাকে যে প্রথম আলোর ডেইলি স্টার তারা যেমন তাদের স্বাভাবিক
স্বাভাবিকভাবেই ইসলামপন্থীদের বিরুদ্ধে তারা কাজ করে, কিন্তু তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে কাজ করেও এখনও পর্যন্ত বাংলাদেশে এত সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় রোল প্লে করেও তারা এখনও তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। মানুষ এখনও প্রথম আলো ডেইলি স্টারকে পড়ে এবং তারা তাদের সেই গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখতে পারছে। আমি বলবো গ্রহণযোগ্যতা আসলে টিকিয়ে রাখা না, তারা গ্রহণযোগ্যতা তো আসলে ইসলামপন্থীদের কাছে তাদের নেই, ইসলামপন্থীরা তাদেরকে অ্যাকসেপ্টেন্স দেয়নি। বিভিন্ন মানুষ, আমি বলবো এই জায়গায় আসলে একটা পার্থক্য তৈরি হয়। এখানে আরবান এলিট যারা রয়েছে, আরবান এলিটরা যারা হচ্ছে নিজেদেরকে লোকালি এবং গ্লোবালি একটা রাষ্ট্রীয় ভয়েস হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে, ওই জায়গায় আসলে আমাদের রিপ্রেজেন্টেশন বাড়ানো লাগবে। যেমন আমি প্রথম আলোকে ডেইলি স্টারকে রাষ্ট্রীয় মঞ্চে কীভাবে উপস্থাপন করছি, রাষ্ট্রীয় মঞ্চে গ্লোবালি যখন আমি কোনো একটা ন্যাশনাল ডেইলি নিয়ে কথা বলি, ন্যাশনাল ডেইলিতে লেখালেখি করি, কথা বলি, যেমন প্রথম আলো একজনকে লেখক বানায়, একজনকে কি বলে এটাকে এডিটোরিয়াল পাতায়, সাব এডিটোরিয়াল পাতায় তার লেখা আনতে আনতে তাকে একজন ভালো লেখকে পরিণত করে, তাকে একটা অথরিটি পরিণত করে, অথরিটি বানায়। এই অথরিটি বানিয়ে একসময় তাকে দিয়ে তারা তাদের বয়ানগুলোকে হাজির করে। তো এই জায়গায় এবং দেখা যায় তখন তারা লোকালি এবং গ্লোবালি, স্থানীয়ভাবে বাংলাদেশে ন্যাশনাল স্কেলে, ন্যাশনাল স্টেজে তারা নিজেদের বয়ান হাজির করে, ইন্টারন্যাশনালি আবার গ্লোবাল স্টেজে তাদের বয়ান হাজির করে। এখন আমাদের এইরকম ক্যারেক্টার কয়জন আছে? আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ইসলামপন্থীদের বয়ানগুলোকে হাজির করার জন্য আমরা কয়জনকে এরকম লেখক বানাতে পেরেছি প্যাট্রোনাইজ করে, কিংবা আমাদের কতজনকে আমরা অথরিটি পর্যায়ের লেখক বা সাব এডিটোরিয়াল লিখিয়ে তাদেরকে দিয়ে পত্রিকার কলাম লিখিয়ে আমরা মানুষের কাছে, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছি, কতজনকে আমরা করতে পেরেছি? এই যে আমরা কতজনকে করতে পেরেছি, এই প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কতজন সম্পাদকীয় লেখেন, কতজন উপসম্পাদকীয় লেখেন, এবং কতজন ন্যাশনাল স্কেলে কমপক্ষে 1 বছর 2 বছর ধারাবাহিকভাবে লিখেছেন এবং তাদেরকে বাংলাদেশের মানুষ চেনে, বাংলাদেশের প্রথম আলো যেইভাবে একজনকে অথরিটি বানায়, একজনকে তুলে নিয়ে আসে, এইভাবে আমরা ইসলামপন্থীদের মধ্য থেকে কাকে তুলে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, এবার গ্লোবাল স্কেলে দেখেন, ইন্টারন্যাশনাল স্টেজে আমি যখন মিডিয়ার রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলি, সেখানে আমি কোন মিডিয়াকে রিপ্রেজেন্ট করছি, কারা রিপ্রেজেন্ট করছে? ধরেন প্রথম আলো যাদেরকে স্কলার বানাচ্ছে, প্রথম আলো যাদেরকে পণ্ডিত আখ্যা দিচ্ছে, প্রথম আলো যাদেরকে অথর বানাচ্ছে, অথরিটি বানাচ্ছে, লেখক বানাচ্ছে, এদের মধ্য থেকে যারা ইন্টারন্যাশনাল স্টেজে কথা বলে, তখন খুব স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের মিডিয়া নিয়ে কথা বলতে গেলে তারা হচ্ছে প্রথম আলোর নামটা উচ্চারণ করে, ডেইলি স্টারের নামটা উচ্চারণ করে। কিন্তু আমাদের কয়জন ইসলামপন্থীদের ভয়েস ইন্টারন্যাশনাল স্টেজে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছে, যে কারণে সেই সুযোগ কতজন পাচ্ছে আমাদের সেটাও দেখা দরকার, এবং কতজনকে আমরা ওইরকম মানে তৈরি করতে পারছি সেটাও দেখা দরকার। তাহলে তৈরি করতে পারলে তারা ইন্টারন্যাশনাল জায়গাতে, ইন্টারন্যাশনাল স্টেজে আমাদের পক্ষ থেকে, ওই মিডিয়ার পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেশন তারা সেখানে উপস্থাপন করবে। কিন্তু এটি আমরা আসলে তৈরি করতে পারছি না। এই জন্য আমার মনে হয় যেই পলিসিতে প্রথম আলো কাজ করে, যেভাবে তারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা মাফিক কাজ করে সামনে অগ্রসর হচ্ছে, এইভাবে আমি জানি না আমরা ইসলামপন্থীরা আমাদের এরকম সুদূর পরিকল্পনা রয়েছে কিনা কাউকে এরকম এই পর্যায়ে, অথরিটি পর্যায়ে নিয়ে আসার জন্য এবং নিজেদের বয়ানগুলোকে তাদের মধ্য দিয়ে হাজির করা। ইসলামপন্থীদের বয়ানগুলোকে দেখা যায়, ইসলামপন্থীদের নিজেদের বয়ানগুলো ইসলামপন্থীরা নিজেরা সামনে নিয়ে আসলে অনেক সময় অনেকে সেটাকে গ্রহণ করতে চায় না। কিন্তু আমি আমার বয়ানটিকে আমি কার মধ্য দিয়ে হাজির করাবো, কার মধ্য দিয়ে হাজির করালে আমার বয়ানটি মানুষজন অ্যাকসেপ্ট করবে, সেই বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনা আমরা আসলে কতটুকু করছি আমি জানি না। এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার।